আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দুদফা নামাজে জানাজা শেষে সংসদ ভবন প্রাঙ্গণে দাফন। আমিনবাজার এবং মাতুয়াইলে বর্জ্য থেকে দুটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের গুরুত্ব আরোপ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম সহ 7 জেলা, ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ শিক্ষার্থী। ইরানের তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা তেহরানের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দুই দফা নামাজে জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারকে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। এর আগে বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার। বিএনপির একজন প্রতিষ্ঠাতা নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গণপূর্ত প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী হিসেবেও বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। এদিকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়ে কখনো কোনো পরিস্থিতিতেই তিনি আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন, পীড়ন, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে দলীয় জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, বিশেষ করে বিগত দীর্ঘ 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহসিকতা, প্রজ্ঞা ও দৃঢ় প্রত্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের
মাতুয়াইলে বর্জ্য থেকে দুটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, চীনের সিএমএসি গ্রুপ আমিনবাজারে একটি ওয়েস্ট টু এনার্জি WTE বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটি প্রতিদিন ঢাকা শহরের প্রায় ৩,০০০ টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার BNF কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বছরের বর্জ্য থেকে প্রায় ১৫,০০০ টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে মোট প্রায় ৮১,০০০ মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করা হবে। এটি দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। এছাড়া এই প্রকল্প থেকে সৌর বিদ্যুৎ, সার, পশুখাদ্য এবং পরিবেশ বান্ধব ইকোব্রিক্স উৎপাদন করা হবে। এই প্রকল্পে প্রতিদিন প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ টন বর্জ্য ব্যবহার করা হবে। এটি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকল্প দুটি দ্রুত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়সীমার মধ্যে দুটি প্রকল্প বাস্তবায়ন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মেয়র শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 তরুণ উল্লেখ করে রাষ্ট্রপতি তাদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করেন। মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি এবং উন্নয়নের মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যাকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তরে বর্তমান সরকারের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। স্বাস্থ্যসেবার উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপের প্রশংসা করেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস করেন, সরকারের সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনায় জনসংখ্যা জাতীয় সম্পদে পরিণত হবে এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি রচিত হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডক্টর MA মুহিত, UNFPA বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রেন কামকং, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য 13 জন বিশিষ্ট কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের 7টি জেলা বন্যার কবলে পড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট এই দুর্যোগে শনিবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 10,22,963 জন মানুষ। দুর্গত এলাকায় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। উজ্জ্বল আহমেদের প্রতিবেদন। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে সৃষ্ট বন্যার কবলে পড়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ সহ 7টি জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব জেলার 58টি উপজেলার 386টি ইউনিয়ন ও 11টি পৌরসভা প্লাবিত হয়েছে।
7 জেলায় পানিবন্দী হয়ে পড়েছে 2,67,918টি পরিবার। চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী কয়েকদিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভূমিধসে চট্টগ্রাম নগরীসহ জেলার 16টি উপজেলায় 1,89,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় 673টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন 23,000-এরও বেশি মানুষ। বন্যার্তদের সহায়তায় সরকার 700 টন চাল ও 6 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। দুর্গত এলাকায় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ। পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি চট্টগ্রামের আকবরশাহ এলাকায় স্থাপিত আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রামে গত কয়েক দশকের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন সরকারি সংস্থা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। আইমন ইমার প্রতিবেদন। টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জলাবদ্ধতা আর পাহাড় ধসে বিপর্যস্ত চট্টগ্রাম। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন শত শত মানুষ। তাদের খোঁজ খবর নিতে আকবরশাহ এলাকার ব্র্যাক প্রাক প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে রান্না করা খাবার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সময় তিনি পাহাড় ধসে প্রাণহানি রোধে সরকারের পুনর্বাসন পরিকল্পনার কথা জানান। প্রতি বছর এই পাহাড় ধসে যখন জীবনহানি ঘটে, এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু এর থেকে আমরা খুব বেশি শিক্ষা গ্রহণ করতে পারি না বলে প্রতি বছর এই ধরনের দুর্ঘটনা ঘটে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদেরকে এই পাহাড়ের পাদদেশে যারা বাস করেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। সরকার তাদেরকে বিকল্প জায়গায় স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত করে দেবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, পাহাড় কাটা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে পাহাড়ের পাদদেশে নতুন কোনো বসতি গড়ে উঠতে দেওয়া হবে না। এখানে আবাসন প্রকল্প আর হবে না। আগের যারা মেয়র ছিল তারা করেছে, আমার সময় থেকে এগুলো আর হবে না। এখানে কোনো ধরনের আবাসন প্রকল্প এখানে আর হবে না এই পাহাড়ের মধ্যে। এদিকে নগরের ওসমান গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন মৌলভী পুকুরপাড় এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য এরশাদুল্লাহ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ পুনর্বাসন এবং পাহাড় ধসের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছে সরকার। এখন সেই পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের দিকেই তাকিয়ে চট্টগ্রামের পাহাড় ঘেঁষা এলাকার বাসিন্দারা। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ প্রকাশিত ফলে বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন শিক্ষার্থী ও সাধারণ বৃত্তি ৪৬,২৮১ জন শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫,৮৯২ জন এবং ছাত্রী ৪৩,৩৫৪ জন। আজ দুপুরের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬ অনুযায়ী দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ মোট ৮২,৫০০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ট্যালেন্ট পুল বৃত্তি ৩৩,০০০ এবং সাধারণ বৃত্তি ৪৯,৫০০টি। তিনি জানান,
ট্যালেন্ট পুল বৃত্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০% এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০% কোটা নির্ধারণ করা হয়। অন্যদিকে সাধারণ বৃত্তির ৪৯,৫০০টির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৯,৬০০টি বৃত্তি ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক 5টি করে বরাদ্দ করা হয়। এর মধ্যে 2 জন ছাত্র, 2 জন ছাত্রী এবং একটি বৃত্তি মেধা ভিত্তিতে প্রদান করা হয়। এছাড়া বেসরকারি বিদ্যালয়ের জন্য উপজেলা ভিত্তিক 20% সাধারণ বৃত্তি সংরক্ষণ করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে সংঘাতের। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা, বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট। ইরানের বিভিন্ন স্থানে আজ তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হামলা চালিয়েছে। এরপর তৃতীয় দফায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে সেন্টকম। এর আগে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়। দেশটির দাবি, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আইআরজিসির ভাষ্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আইআরজিসি বলছে, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি ও কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা নিশানা করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে মার্কিন বাহিনীর যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোন রাখার জন্য নির্ধারিত হ্যাঙ্গারগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা। এছাড়া ওমানের দুকম বন্দরেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে তারা কুয়েতে মার্কিন বাহিনীর একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদের গুদাম ও একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। এমদাদুল হক পল্লব, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৪। দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন। শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসন আমলে কাতার জ্বালানি সম্পদে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে তিনি ফাদার আমির হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে কাতার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শীঘ্রই তার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক সত্য জানুন।
সরকার ও বিএনপিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরন্তর মিথ্যাচার চলছেই। পুরনো ছবি, ভিডিও, নাটকের দৃশ্য কিংবা বাস্তবের সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন কন্টেন্ট ব্যবহার করে প্রতিনিয়ত গুজব ছড়ানো ও জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। এমনই দুটি ভাইরাল দাবির সত্যতা যাচাই করে বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে ধরে নিয়ে রক্তাক্ত করে মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক ব্যবহারকারী সেটিকে বাস্তব ঘটনা মনে করে শেয়ার করেন। অনুসন্ধানে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক নাটকে একই দৃশ্য পাওয়া যায়। নাটকটির 2 মিনিট 48 সেকেন্ড থেকে 2 মিনিট 52 সেকেন্ডের অংশের সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। এছাড়া একজন কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও নিশ্চিত হওয়া যায় এটি একটি শুটিংয়ের দৃশ্য। ফলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীকে ছাত্রদল নেতাকর্মীদের মারধরের দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকার করে বিএনপির শাসনামলে ইচ্ছাকৃতভাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায় এ দাবিটিও মিথ্যা। বাংলা ফ্যাক্ট জানায় চলতি বছরের জানুয়ারিতে ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের জন্য নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর নগরের স্মৃতি স্থাপনাটি সাময়িকভাবে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রাস্তার কাজ শেষে নতুন নকশায় স্মৃতি মুরাল পুনর্নির্মাণ করা হয় এবং গত 2 জুন সেটির উদ্বোধনও করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গণমাধ্যম সূত্রেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাংলা ফ্যাক্ট বলছে সাময়িক স্থানান্তরের সেই পুরনো ঘটনাকেই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে নতুনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ গোলাম মর্তুজা, বিটিভি নিউজ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে টানা 5 দিন বন্ধ থাকার পর আজ চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর 1:30টার পর চট্টগ্রাম রেল স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস। সকাল থেকে চট্টগ্রামে আবারও ভারী বর্ষণ হচ্ছে। এর মধ্যেই কক্সবাজার রুটে ট্রেন চলাচলের প্রস্তুতি নেয় রেলওয়ে। ট্রেন চালুর আগে দুপুরে নগরের 16 শহর রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীর। তিনি গণমাধ্যমকে জানান চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরও গত মঙ্গলবার রেল লাইনে পানি উঠেছে। এরপর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে তদারকি করা হয়। তিনি আরও জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রেলপথের বিভিন্ন অংশ পাথর দিয়ে প্রায় 1 ফুট উঁচু করা হয়েছে। শনিবার দিনরাত কাজ করে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ ট্রেন চলাচলের জন্য উপযোগী করা হয়। চট্টগ্রামের পটিয়ায় বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। আজ উপজেলার ধলঘাট ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার বন্যা ও যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও দুর্গত মানুষের সহায়তায় মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চট্টগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সালে মোহাম্মদ ফোরকান উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষমতায়নের পাশাপাশি পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপরে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থার মাঠ পর্যায়ের শ্রেষ্ঠ কর্মীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রামে শুরু হয়েছে ব্যাংকিং খাতে টেকসই ব্যবস্থাপনা বিষয়ক শাখা পর্যায়ের কর্মকর্তাদের 2 দিনব্যাপী বিভাগীয় কর্মশালা।
স্থানীয় একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনসিডিএফ এর প্রজেক্ট অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রজেক্ট অ্যাসোসিয়েট রোজিনা বেগম, ইউএনসিডিএফ এর ন্যাশনাল গ্রিন ফিন্যান্সিং অ্যানালিস্ট নওশিন নাওয়াল, ট্রিভালু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারওয়াত ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা গ্রিন লোন বা পরিবেশ বান্ধব ঋণ সঠিকভাবে শনাক্ত, শ্রেণীবিন্যাস ও প্রতিবেদনভুক্ত করার ক্ষেত্রে শাখা পর্যায়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে জোর দেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নীতিমালার পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কেও ধারণা দেওয়া হয়। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪০ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর ৫টা ৫৪ মিনিটে, ভাটা বেলা ১১টা ৪৬ মিনিটে।